আমার দুদিকে দুটো জমি দেখতে পাচ্ছেন, এই দুটো জমিতেই আমি যথেষ্ট ভালো এবছর ফলন পেয়েছি। বিঘা প্রতি আমার টার্গেট ছিল 10 কুইন্টাল, সেই 10 কুইন্টালের জায়গায় আমার আরামসে 9 কুইন্টাল ফলন মার যাবে না প্রতি বিঘাতে। এই দুটো জমিতে, একটি জমিতে ডান দিকে যে জমি দেখতে পাচ্ছেন এক্ষেত্রে চাষ করা হয়েছিল নুজি ভেদু সিডসের একটা খুব ভালো মানের বীজ, এবং বাঁ দিকে জমিতে রোপণ করা হয়েছিল পান কোম্পানির একটি বীজ। তো এই জমিগুলোতে আমি কিভাবে কি সব পরিচর্যা করেছি এবং আমার টার্গেট যে ছিল 10 কুইন্টাল, সেই 10 কুইন্টালের যে একটা ফলন, সেই ফলনে আমি মার খাইনি, আমি নিরাশ হয়নি। সেই ফলনের ক্ষেত্রেও বিঘা প্রতি 10 কুইন্টাল ফলন না পারলেও 9 কুইন্টাল ফলন কিভাবে এনেছি, এবং আমার 9 কুইন্টাল থেকে 9.5 কুইন্টাল ফলন করার মতোই মার যাবে না, সেটা গ্যারেন্টি। তো এই জমিগুলোতে কাদা তৈরির সময় কৃষক কি পরিচর্যা, প্রথম স্প্রে পরিচর্যা, প্রথম চাপান, দ্বিতীয় চাপান, শেষ চাপান ইত্যাদি কিরকম কিভাবে মাজরা পোকাকে দমন করতে পেরেছিলাম, এবং তার সাথে কিভাবে শস্য এই বছর জমিতে যে শোষক পোকা চারিদিকে ফসলের কৃষকের জমি একেবারে নষ্ট করে দিয়েছে, সেই শোষক পোকা কিভাবে দমন করতে পেরেছেন তার A to Z পূর্ণ ভিডিও আপনারা দেখতে পাবেন। এই ভিডিওটি অনেক শিক্ষামূলক হতে চলেছে। যারা পরবর্তীকালে বড় ধান চাষ করবেন তাদের ক্ষেত্রে, যারা ধান চাষের সাথে যুক্ত থাকেন প্রত্যেককে বলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে রাখুন, আপনাদের অবশ্যই কিছু না কিছু ক্ষেত্রে কাজে আসবে। অনেক চাষি ভাই আমাকে কমেন্ট করে বারবার রিকোয়েস্ট করেছিলেন যে দাদা দয়া করে প্রথম থেকে মাটি তৈরি থেকে শুরু করে শেষ পর্যন্ত ধানের ক্ষেত্রে কি সব কি আপনি পরিচর্যা করলেন তা নিয়ে যাবতীয় তথ্য আপনারা পরিবেশন করবেন। তো তাদের রিকোয়েস্টে একটা ভিডিও। তো আপনারা দেখছেন NMO সায়েন্টিফিক এগ্রি ফার্মিং ইউটিউব চ্যানেল। আমি ইউনিভার্সিটি থেকে এগ্রিকালচার রিলেটেড সাবজেক্ট নিয়ে MSc ডিগ্রি ক্লিয়ার করে এখন বর্তমানে এই চ্যানেলের মাধ্যমে রেগুলার কৃষি এবং আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনাদের সুবিধাতে তুলে ধরে থাকি। তাই যে সমস্ত কৃষক ভাই রয়েছেন আপনারা যদি মনে করেন আপনাদের যদি প্রয়োজন থাকে, আপনারা আমার পূর্ববর্তী ভিডিও দেখে আসতে পারেন। আমি ধাপে ধাপে বিভিন্ন শাকসবজি চাষ থেকে শুরু করে বিভিন্ন আমন ধান চাষের A to Z ভিডিও একের পর এক দিয়ে এসেছি, এবং এর পরবর্তীকালে আলু, ফুলকপি, বাঁধাকপি, সরষে ইত্যাদি চাষ সম্বন্ধে এবং বড় ধান চাষ সম্বন্ধে A to Z ভিডিও একের পর এক পেতে থাকবেন। তো চলুন আজকে আর বেশি কথা না বলে এই আমন ধান চাষের এবছর আমার জমিতে 9 কুইন্টাল আমি কিভাবে ফলন পেয়েছি, কি সব কি পরিচর্যা করেছি, তাই মন দিয়ে ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করে বা কেটে কেটে দেখবেন না, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা মিস করে ফেলবেন। তো সাধারণত প্রথমে যখন ট্রাক্টর দিয়ে লাঙল দিয়ে চাষ করা হয়, প্রথম চাষের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল বেশি নয়, মাত্র 15 কেজি করে সরষের খোল গুঁড়ো করে চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দেওয়া হয়েছিল। ছড়িয়ে দেওয়ার পর ট্রাক্টর দিয়ে লাঙল দেওয়া হয়েছিল দুদিকে, এই ডান দিকে জমিতে 15 কেজি এবং বাম দিকের জমিতে 15 কেজি, অর্থাৎ 15 30 কেজি সরষের খোল আমি এনেছিলাম, সেটা এনে দুদিকেই ছড়িয়ে দিয়েছিলাম। এবং তারপরে তার 3 দিন পরে যখন একেবারে ফাইনাল কাদা করি, আমি আপনাদেরকে বলে দিয়ে রাখি এই জমিগুলোতে কাদা করার জন্য আমি 3বার ট্রাক্টর দিয়ে বা রোটার দিয়ে চাষ করেছিলাম। শেষ যখন শেষ চাষের ক্ষেত্রে যে রাসায়নিক সার প্রয়োগ করা হয়েছিল, সেই ক্ষেত্রে ইউরিয়া প্রয়োগ করা হয়েছিল বিঘা প্রতি মাত্র 5 কেজি হিসাবে। তার সাথে সিঙ্গেল সুপার ফসফেট অর্থাৎ SSP দেওয়া হয়েছিল 25 কেজি হারে। তার সাথে মিউরেট অফ পটাশ অর্থাৎ লাল পটাশ দেওয়া হয়েছিল জমিগুলোতে 7 কেজি হারে। এবং তার সাথে জৈব সার হিসাবে তার সাথে আবার কিছু দিয়েছিলাম উর্জা বিঘা প্রতি মাত্র 3 কেজি হিসাবে। এই ডোজে আমি দুটো জমিতে রাসায়নিক সার প্রয়োগ করেছিলাম। আপনারা অনেকে হয়তো 10-26 কম্বিনেশন সার ব্যবহার করেন, কেউ বা DAP সার কম্বিনেশন ব্যবহার করেন, আপনারা যে যাই করুন না কেন আপনাদের পছন্দ। সাধারণত জমি তৈরি করার ক্ষেত্রে যদি আপনারা ইউরিয়া, সিঙ্গেল সুপার ফসফেট বা মিউরো পটাশ এই জাতীয় সার দিয়ে জমি তৈরি করেন, সেই ক্ষেত্রে বেশি কার্যকারিতা দেখা যায়। কারণ এর মধ্যে আপনারা বিভিন্ন ধরনের প্রাথমিক অবস্থায় যে সমস্ত খাদ্য মৌলগুলো প্রয়োজন তার সমস্ত কিছু সাপ্লাই দিতে সাহায্য করে এই সমস্ত খাদ্য মৌলগুলো। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সিঙ্গেল সুপার ফসফেট জাতীয় সার ছোটানোর ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি করে। যখন আপনারা এই সিঙ্গেল সুপার ফসফেটকে বা SSP কে ইউরিয়া বা পটাশের সাথে মিশ্রিত করবেন বা অন্যান্য সারের সাথে মিশ্রিত করবেন, সেটা সাধারণত ঢেলা ঢেলা হতে দেখা যায় এবং ছিটানোর ক্ষেত্রে অসুবিধা আছে। তাই আপনারা চেষ্টা করবেন সিঙ্গেল সুপার ফসফেটকে আলাদাভাবে ছড়িয়ে দেওয়ার, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। তো যাই হোক, এক্ষেত্রে এই হারে রাসায়নিক সার প্রয়োগ করা হয়েছিল। এবং এর পরবর্তীকালে যখন ধানে চাপান সার প্রয়োগ করা হয়েছিল, অর্থাৎ ধান রোপণ পর 21 থেকে 22 দিন বা 25 দিনের মাথায় যে ধানে প্রথম চাপান প্রয়োগ করা উচিত, সে প্রথম চাপান 21 থেকে 25 দিনের মাথায় আমি প্রয়োগ করতে পারি। এক্ষেত্রে আমার ধান রোপণের মোটামুটি 27 দিনের মধ্যে আমি প্রথম চাপান প্রয়োগ করেছিলাম। তো সেই প্রথম চাপানের ক্ষেত্রে আমি যে সারটি প্রয়োগ করেছিলাম ধানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যবহারজনীয় সমস্ত ফসলের ক্ষেত্রে, আপনারা অনেকে জানেন ধ্রুবী গোল্ড। এই ধ্রুবী গোল্ডকে ব্যবহার করা হয়েছিল বিঘা প্রতি 7 কেজি হিসাবে, এবং তার সাথে ইউরিয়া নেওয়া হয়েছিল 8 কেজি হিসাবে প্রাথমিক অবস্থায়। এই দুটি সারকে ব্যবহার করেছিলাম। 27 দিনের মাথায় সেগুলো জমিতে চারদিকে সমানভাবে ছড়িয়ে দেওয়া হয়েছিল। এরপর বলি, এই সময় অনেকে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, সালফার ইত্যাদি কিছু প্রয়োগ করেন, কিন্তু যদি আপনারা ধ্রুবী গোল্ড ব্যবহার করেন, ধ্রুবী গোল্ডের মধ্যে মোটামুটি আপনারা 10 থেকে 11 রকমের খাদ্য মৌল পাবেন। এই ধ্রুবী গোল্ডকে যদি আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে ব্যবহার করেন এবং কাদা তৈরির সময় সঠিক সার ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাদেরকে জিঙ্ক সালফেট আলাদাভাবে, ম্যাগনেসিয়াম আলাদাভাবে বা মলিবডেনাম আলাদাভাবে ইত্যাদি ইত্যাদি কিছু সার আলাদাভাবে দিতে হবে না। আপনারা যদি ধ্রুবী গোলকে সঠিকভাবে সঠিক সময় দেন, যথেষ্ট পরিমাণে পাশ কাঠি বৃদ্ধি করতে সাহায্য করে, ধানকে চিরসবুজ রাখতে সাহায্য করে, ধানকে দীর্ঘদিন যাবত সুস্থ সবুজ রাখতে সাহায্য করে, এবং গাছের অতিরিক্ত বাড়ানোর জন্য সেক্ষেত্রে আলাদাভাবে ইউরিয়া দেওয়া হয়েছিল। কারণ এই ধ্রুবী গোল্ডের মধ্যে ইউরিয়া থাকে না, নাইট্রোজেন জনিত সার থাকে না, তার জন্য বিঘা প্রতি প্রথম চাপানে 8 কেজি হারে মাত্র ইউরিয়া দিয়েছিলাম। এরপর বলে রাখি, যখন আমার ফার্স্ট চাপান দেওয়া কমপ্লিট হয়েছিল তার মোটামুটি 10 থেকে 12 দিন পর একটা স্প্রে পরিচর্যা করেছিলাম। সেই স্প্রে পরিচর্যা কি কি দিয়েছিলাম সেটা জানাবো। তো সাধারণত মাটি তৈরির সময় যদি আপনারা সঠিক সার ব্যবহার করেন এবং প্রথম চাপানো যদি সঠিক সার সঠিক সময় মতো দেন, তার পরবর্তীকালে দেখতে পাওয়া যায় যে ধান গাছ চির সবুজ হচ্ছে এবং ধান গাছ প্রচুর পরিমাণে বেড়ে উঠছে এবং
একেবারে সুস্থ সবল রয়েছে। এবং যখনই ধান চিরসবুজ সুস্থ সবল রয়েছে সেই সময় চারিদিকে আপনারা বিভিন্ন ধরনের দেখবেন কীট পতঙ্গের আক্রমণ দেখতে পাবেন, জমিতে সাদা মাছির আক্রমণ দেখতে পাবেন, বিভিন্ন পত্নীর আক্রমণ দেখতে পাবেন, বিভিন্ন ধরনের পুরুষ মত এবং স্ত্রী মতের আক্রমণ দেখতে পাবেন। তাই সেই সময় একটা স্প্রে পরিচর্যা করা হয়েছিল যাতে এই সময় বিভিন্ন ধরনের পুরুষ মত, স্ত্রী মত, তার সাথে বিভিন্ন মাজরা সৃষ্টিকারী প্রাথমিক অবস্থায় যে সমস্ত মতগুলো জমির আশেপাশে ঘুরে বেড়ায় তাদেরকে যাতে দমন করা যায় তার জন্য একটি স্প্রে পরিচর্যা করা হয়েছিল, যার মধ্যে দেওয়া হয়েছিল মিডিয়াম বা একেবারে কম খরচের মধ্যে ক্লোরোফাইরিপস 20% গ্রুপের ইনসেক্টিসাইড বা কীটনাশক প্রতি 15 লিটারের ট্যাঙ্কিতে 30 ml হিসাবে, এবং তার সাথে দেওয়া হয়েছিল থায়ামিথাক্সাম 25% WG ফর্মুলেশনের প্রোডাক্টের ওষুধ প্রতি 15 লিটারের ট্যাঙ্কিগুলোতে 7 গ্রাম হিসাবে, এবং এগুলোকে মিশিয়ে স্প্রে করা হয়েছিল। এবং সেই সময় জমির মধ্যে লাগা বিভিন্ন ছোটখাটো বিভিন্ন মাছি থেকে শুরু করে মাজরা সৃষ্টিকারী মত ইত্যাদিকে দমন করতে পেরেছিলাম। আমার সেই বিষয়ে এ টু জেড আমি প্রথম অবস্থায় আপনাদেরকে ভিডিও দিয়ে এসেছি, যারা ভিডিওটি অনেকে আমার দেখেছেন। তো যাই হোক, সেই বিষয়ে এখন যাচ্ছি না। এরপর আসি পরবর্তীকালে দ্বিতীয় চাপান হিসাবে। তো দ্বিতীয় চাপানটা সাধারণত 42 থেকে 45 দিনের মাথায় বা 47 দিনের মাথায় দেওয়া হচ্ছে, তবে সেই ক্ষেত্রে 42 থেকে 45 দিনের মাথায় আমার দ্বিতীয় চাপান দেওয়া হয়নি। আমি সেই ক্ষেত্রে দ্বিতীয় চাপানটা দিয়েছিলাম আমার গুনতি হিসাবে 53 দিনের মাথায়। এই 53 দিনের মাথায় আমি এই জমিগুলোতে যে দ্বিতীয় চাপানটা দিয়েছিলাম সেক্ষেত্রে প্রয়োগ করেছিলাম বিঘা প্রতি মাত্র 4 কেজি হিসাবে ইউরিয়া, তার সাথে দিয়েছিলাম মিউরেট অফ পটাশ 8 কেজি, এবং তার সাথে দিয়েছিলাম হিউমিক এবং ফলবিক অ্যাসিড। এই যে হিউমিক এবং ফলবিক অ্যাসিড দিয়ে অত্যন্ত ধানকে কার্যকারিতা, ধানের ফলন বৃদ্ধি করা যায়। কি হারে? আপনারা জমিতে যে বিভিন্ন রাসায়নিক সার প্রয়োগ করে রেখেছেন এবং বিভিন্ন জৈবিক উপাদান আপনার জমির মধ্যে রয়েছে সেগুলোকে যথেষ্টভাবে ধান গাছকে খেতে সাহায্য করে এবং আপনাদের ফলন বাড়াতে সাহায্য করে এবং ধান গাছের প্রত্যেকটি দানাকে হৃষ্টপুষ্ট করতে সাহায্য করে এই হিউমিক অ্যাসিড এবং ফলবিক অ্যাসিড। এবং তার সাথে পটাশের গুরুত্ব তো আপনারা অনেকেই জানেন। পটাশ দীর্ঘদিন যাবত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে, ধান গাছে ফাঙ্গাল ইনফেকশন, ঝলসা, ব্লাস্ট ইত্যাদি সমস্যা আসতে দেয় না, ধানের ওজন চকচক করে, ধানের ওজন বৃদ্ধি করতে যথেষ্ট সাহায্য করে। আমি যে চাপানের পরিচর্যা করেছিলাম সেক্ষেত্রে দ্বিতীয় চাপানে শেষ করেছিলাম, এর পরবর্তীকালে আর চাপান দিইনি, কারণ আমার জমিতে শেয়ার আর পরবর্তীকালে চাপানোর প্রয়োজন হয়নি। এই ক্ষেত্রে এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করেছিলাম এবং ধান গাছ যাতে পড়ে না যায় সেই জন্য পটাশ সার ব্যবহার করেছিলাম। তারপর বলি দ্বিতীয় চাপানের মোটামুটি কিছুদিন পর, অর্থাৎ ধান গাছের বয়স যে মোটামুটি 70-75 দিনের মাথায় পড়েছিল, সেই সময় গর্ভাবস্থা অর্থাৎ যখন কাঁচ থোড় অবস্থা শুরু হয় সেই সময় আমি একটা ফাইনাল স্প্রে দিয়েছিলাম এবং সেই ভিডিওটি আমার চ্যানেলের বিভিন্ন দর্শক বন্ধুরা আপনারা অনেকেই দেখেছেন এবং ভালো রেসপন্স করেছেন। তো সেই ফাইনাল পরিচর্যায় সেই কাজ থোড় অবস্থায় কি স্প্রে পরিচর্যা দিয়েছিলাম সেটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমার ফলনকে এতদিন একেবারে দীর্ঘ যাবত সুস্থ সবল রাখতে সাহায্য করে। এবং ধানের শীষ দেখতে পাচ্ছেন, ধানের শীষও যথেষ্ট ভালোভাবে রয়েছে, এই সমস্ত কিছু করতে সাহায্য করেছে যে পরিচর্যাটা করেছিলাম, যার মাধ্যমে আমি মাজরা পোকাকে একেবারে দমন করতে পেরেছিলাম এবং তার সাথে মাজরা সৃষ্টিকারী বিভিন্ন মদকে দমন করতে পেরেছিলাম এবং স্যার আমার জমিতে শীষ মরা আসেনি। তো এই সময় আমি দিয়েছিলাম সাধারণত সেটি হচ্ছে এগ্রিনেক্স LIQ, যার মধ্যে ক্লোরোএন্ট্রা নীলপল 18.5% এসসি ফর্মুলেশনে রয়েছে। এই ইনসেক্টিসাইডটি ব্যবহার করে আমি মাজরা সৃষ্টিকারী মদ, বিভিন্ন পোকাকে দমন করেছিলাম, কাণ্ড ছিদ্রকারী পোকাকে দমন করেছিলাম, যথেষ্ট ভালোভাবে রেজাল্ট পেয়েছি। এবং তার সাথে আরো এর কার্যকারিতা বৃদ্ধি করার জন্য জমির আশেপাশে থাকা বিভিন্ন মাছি, মদ ইত্যাদি কিছুকে একেবারে কমপ্লিটলি মেরে ফেলার জন্য 75%, অর্থাৎ যেটি আপনারা টাটার এসাটাপ নামে জানেন, সেই এসাটা পাউডারটি ব্যবহার করেছিলাম। এবং তার সাথে ধানের গ্রোথকে কমিয়ে ধানের মধ্যে দানাকে পরিপূর্ণ করতে, ধানের মধ্যে যাতে পরিমাণে তাড়াতাড়ি দানা পূর্তি হয় এবং তাড়াতাড়ি ফলন সুস্থ সবল থাকে, ধানের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং দানা একেবারে সুস্থ সবল সমস্ত দিক থেকে A গ্রেডে থাকে, তার জন্য একটা পিজিআর ব্যবহার করেছিলাম, সেটা হচ্ছে ধানুকা কোম্পানির ধনবর্ষা পিজিআর। একটি জমিতে ব্যবহার করেছিলাম ধানুকা কোম্পানির ধনবর্ষা পিজিআর এবং আরেকটি জমি ছিলাম সিজেন্টা কোম্পানির কোয়ান্টিস। দুটো ক্ষেত্রে আমি যথেষ্ট ভালো রেজাল্ট পেয়েছি। এবং এর সাথে যাতে আমার জমিতে কোনো রকমে পরবর্তীকালে এই যে পেনিক্যাল ব্লাস্ট, অনেকের ধানের কি হবেন এই যে শীষের এই জায়গায়, শীষের এই সমস্ত জায়গাগুলো আপনারা দেখতে পাবেন যে ধানের শীষের মধ্যে ছত্রাকজনিত সমস্যা লেগে ধসা লাগে, সেই জায়গায় শীষ নষ্ট হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। সে যাতে আমার জমিতে ধানের শীষের মধ্যে পেনিক্যাল ব্লাস্ট না আসে, পরবর্তীকালে ব্লাস্টের বা ঝলসার সমস্যা না আসে এবং লক্ষ্মীর গুয়ের সমস্যা না আসে, ইত্যাদি ফাঙ্গাল ইনফেকশন যাতে সমস্যা না আসে, সেই জন্য খুবই বায়ার কোম্পানি একটা উন্নত মানের এবং ধানের জন্য খুবই ব্যবহারযোগ্য একটা ফাঙ্গিসাইড, যেটি বায়ার কোম্পানির নেটিভুকে স্প্রে করেছিলাম। অর্থাৎ এই ফাইনাল স্প্রে পরিচর্যাটা ছিল আমার গুরুত্ব ধানের জমিতে ফলন বৃদ্ধি করার জন্য, এবং তার পূর্ববর্তীকালের পরিচর্যাগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ আমার এই ফলনকে আনার জন্য। তো এগুলো ব্যবহার করেছিলাম এবং যথেষ্ট ভালোভাবে রেজাল্ট পেয়েছি, সমস্ত ধরনের দিক থেকে ধানকে প্রোটেকশন দিতে পেরেছি এবং যথেষ্ট ভালো ফলন পেয়েছি এবং যথেষ্ট আমি সন্তুষ্ট। এবং এর সাথে ধান ফুটে যাওয়ার পর আমার জমিতে সেহারে কোনো শোষক পোকা বা হপার পোকার সমস্যা দেখতে পাওয়া যায়নি। অন্যান্য জমিতে প্রচুর পরিমাণে শোষক পোকা, হপার পোকা ইত্যাদি সমস্যা দেখতে পাওয়া গেছিল। আমার জমিতে খুবই কম পরিমাণে 1-2 করে মাত্র শোষক পোকার সমস্যা দেখতে পাওয়া গিয়েছিল। তাই সেই সময় যাতে আর কোনো
পরবর্তীকালে অসুবিধার সৃষ্টি না করে সেই প্রাথমিক অবস্থায় একটা দুটো জমিতে দেই হপার পোকা বা কারেন্ট পোকা দেখতে পেয়েছিলাম, সেই মুহূর্তে ডাইনিটোফোরান 15% প্লাস পাইমেট্রোজিন 45% WG ফর্মুলেশনের ইনসেক্টিসাইড গুলো, যেগুলো বাজারে শোষক পোকা কারেন্ট পোকাকে দমন করার জন্য খুব যদি ভালো মানের ব্যবহার করা যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যায়, সেগুলোকে স্প্রে করে দিয়েছিলাম। এবং আমার জমিতে কোনো দেখতে পাচ্ছেন শোষক পোকা, হপার পোকা, কারেন্ট পোকা ইত্যাদি কিছু কোনো সমস্যা দেখতে পাওয়া যায়নি। অল ওভার চারিদিক থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে পরিচর্যাগুলো সঠিক সময় মতো বিজ্ঞান সম্বন্ধভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত করেছিলাম এবং এতদিন পর্যন্ত এই ফলন পেয়েছি। আমার জমিতে পুরোপুরি 10 কুইন্টাল ফলন না পালেও কিন্তু 9 কুইন্টাল অবশ্যই দেখতে পাবেন। এবং জমিতে যে ফলন পেয়েছি, আমার টার্গেট ছিল 10 কুইন্টাল, কিন্তু সেক্ষেত্রে 10 কুইন্টাল ফলন পাওয়া যায়নি। সাধারণত 8.5 থেকে 9 কুইন্টাল ফলন আমার মার যাবে না। বিঘা প্রতি 8.5 থেকে 9 কুইন্টাল ফলন পাওয়া মানেও আমার ক্ষেত্রে কিন্তু এটি যথেষ্ট সন্তুষ্টজনক। তো আপনারা হয়তো এর থেকে কেউ বেশি ফলন পেয়েছেন বা পেতে পারেন, বা হর থেকে কারো হয়তো কম ফলন পেয়েছেন, বা এই বছর কারো জমিতে প্রচুর পরিমাণে শোষক পোকা, হোপার পোকা এবং মাজরা পোকা বা ঝলসা, ব্লাস্ট ইত্যাদি ছত্রাকজনিত সমস্যা প্রচুর এই বছর দেখতে পাওয়া গিয়েছিল এবং প্রচুর রোগ উপদ্রবের সমস্যা দেখতে পাওয়া গিয়েছিল। কিন্তু আমি সময় মতো বিভিন্ন ধাপে ধাপে সঠিক সময় সমস্ত কিছু পরিচর্যা করেছিলাম বলে আজ এই পর্যায়ে এসেছি এবং যথেষ্ট পরিমাণে ভালো ফলন পেয়েছি এবং আমি সন্তুষ্ট। তো যাই হোক চাষি ভাই, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই চ্যানেলের মাধ্যমে রেগুলার কৃষি সংক্রান্ত বিভিন্ন আপডেট আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়। আপনাদের যদি এই চ্যানেল থেকে বিভিন্ন তথ্যগুলো ভালো লাগে, আপনারা অবশ্যই ডান দিকে সাবস্ক্রাইব চিহ্নটিকে প্রেস করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকবেন। আপনাদের অবশ্যই বিভিন্ন ফসল চাষবাসের ক্ষেত্রে কিছু না কিছু কাজে আসবে। নমস্কার।